পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের সত্য প্রতিশ্রুতি ৩ অভিযানে ইরানের সম্ভাব্য কৌশল ও হাতিয়ার। পরে জানাবো, সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত, আরও জ্বালাময়ী আয়াতুল্লাহ উজামা খামিনির বাহিনী। জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ৪২। পরেই জানাবো, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য কতটা স্বস্তির। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলা চালাবে রাশিয়া, কঠিন হুমকি পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের সত্য প্রতিশ্রুতি ৩ অভিযানে ইরানের সম্ভাব্য কৌশল ও হাতিয়ার। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি এক শীর্ষক অভিযানে ইরান একই সময়ে ব্যবহার করেছিল ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, যাতে আধুনিক ইসরায়েলি, মার্কিন ও ইউরোপীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বাস্তব শক্তি কতটা তা বোঝা যায়। এরপর ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ২ শীর্ষক অভিযানে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেসবের শতকরা ৯০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ৩ শীর্ষক অভিযানে ইরান সম্ভবত নতুন কিছু কৌশল ও হাতিয়ার প্রয়োগ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সম্প্রতি বলেছে যে ইসরায়েল বহু চেষ্টা করে এসেছে ইরানকে ও আরও অনেক পক্ষকে একটি যুদ্ধে জড়িত করতে, কিন্তু ইরান কখনো যুদ্ধে না জড়িয়ে হামলার জবাবে হামলা করার কৌশল গ্রহণ করেছে এবং এরই আলোকে ইরানের উপর সর্বশেষ ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার তেহরানের রয়েছে। ইরান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ জবাব হিসেবে অবশ্যই ইসরায়েলে হামলা চালাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলে ইরানের হামলা অবধারিত তথা অনিবার্য, কিন্তু কখন ও কিভাবে এই হামলা চালানো হবে তা ঠিক করা হবে পরিবেশ ও পরিস্থিতির আলোকে। আমরা তাড়াহুড়াও করব না, আবার বিলম্বও করব না। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের প্রতিটি হামলাই হবে পরিকল্পনা, কৌশল ও হাতিয়ার প্রয়োগের দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও ভিন্ন ধরনের বৈচিত্র্যে ভরপুর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম অভিযানটিতে তেহরান একই সময় ব্যবহার করেছিল ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, যাতে আধুনিক ইসরায়েলি, মার্কিন ও ইউরোপীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর শক্তি কতটা তা বোঝা যায়। ইসরায়েল এইসব প্রতিরক্ষা সিস্টেম সংগ্রহ করেছে ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধ অবসানের পর বিপুল অর্থ ব্যয় করে, যাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হয় অত্যন্ত জোরালো। প্রথম ওই অভিযানে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় অভিযানে ইরান কেবল উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল হাইপারসোনিক ফাতা ও ফলাফল ছিল অত্যন্ত বিস্ময়করভাবে সফল। পরিসংখ্যানে দেখা গেছে, ইরানের নিক্ষেপ করা ২০০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮০টি ক্ষেপণাস্ত্র অধিকৃত ফিলিস্তিনে তথা ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে অত্যন্ত নিখুঁতভাবে। ফলে ইসরায়েলের আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার অকার্যকারিতা স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ইসরায়েল থার্ড নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ৩ শীর্ষক অভিযানে ইরান হয়তো ইসরায়েলের গুরুত্বপূর্ণ নানা অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালাবে, যেমন ইসরায়েলি শহরগুলোর নানা অবকাঠামো, গ্যাস ও তেল ক্ষেত্র, পানি সম্পদ কেন্দ্র। আর এসব হামলা ইসরায়েলের অর্থনীতির অপূরণীয় ক্ষতি করতে পারে। ইসরায়েলে ইরানের অতীত হামলাগুলো ছিল কেবল সামরিক লক্ষ্যগুলোতে কেন্দ্রভূত। ইরান অতীতে ইসরায়েলের বিরুদ্ধে কাদ্দর, ইমাদ ও ফাতার মতো ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করলেও খুররম শাহর ও সিজ্জিল এর মতো ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি। এইসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, যা সম্ভাব্য ভবিষ্যৎ ইসরায়েলি হঠকারিতার মোকাবেলায় ট্রাম্প কার্ড হতে পারে। এমনকি ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ২ শীর্ষক অভিযানের মতো অভিযানেরও পুনরাবৃত্তি করে কেবল লক্ষ্যবস্তু বা টার্গেটগুলোর তালিকায় পরিবর্তন আনে, তাহলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে কয়েক গুণ। আসলে ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ১ ও ২ শীর্ষক অভিযানগুলো গোটা অঞ্চলের নিরাপত্তার বিরুদ্ধে ইসরায়েলি হুমকির মোকাবেলায় ইরানের শক্তি প্রদর্শনের মাধ্যম। ইসরায়েলি সম্ভাব্য নতুন ইরানি হামলার রূপরেখা অস্পষ্ট হলেও এটা স্পষ্ট যে এতে নতুন নতুন কৌশল ও হাতিয়ার ব্যবহার করা হবে, যাতে ইসরায়েলের উচ্চ পর্যায়ের হঠকারী মানসিকতার আসরতা বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে তুলে ধরা যায়।
সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত। সিরিয়ায় অস্ত্রধারীর সঙ্গে সংঘর্ষে ইরানের একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর অনুসারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স পোর হাশেমি আলেপ্পো শহরে সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের পক্ষ থেকে হামলাকারীদের সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী বা জায়োনিস্ট সহযোগী বলে উল্লেখ করা হয়েছে, যদিও এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার নিয়ন্ত্রিত সামরিক অবস্থানে হামলার পর গত 24 ঘণ্টায় হায়েত তাহরির আল শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। আসাদের মিত্র ইরান এইচটিএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে ওই গোষ্ঠী ইসরায়েলের সাথে সম্পর্কিত। ইরান এক দশকেরও বেশি সময় ধরে বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে। সিরিয়ার গৃহযুদ্ধে তেহরান গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত ভূমিকা পালন করেছে। ইরানি সামরিক উপদেষ্টাদের উপস্থিতি আসাদের নৌ সেনাবাহিনীর শক্তি বাড়িয়েছে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করেছে। আলেপ্পো এবং এর আশেপাশের এলাকাগুলোতে চলমান সংঘর্ষে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইরানের এই সামরিক কমান্ডারের মৃত্যু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 42। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় আরও অন্তত 42 জন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলি হামলায় আরও অন্তত 42 জন নিহত হয়েছে। সেন্ট্রাল গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা বেড়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণে আরও গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক অভিযান চালিয়ে যাচ্ছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,330 জনে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত 1,04,933 জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হয়েছেন। এছাড়া গত বছরের 7 অক্টোবরে হামলা চালিয়ে গোষ্ঠীটি প্রায় 250 জনকে জিম্মি করেছিল। তাদের মধ্যে যুদ্ধবিরতির অধীনে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। উল্লেখ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্টি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য কতটা স্বস্তির? বাস্তুচ্যুত লোকজন ভোরের আগেই তাদের গাড়ি গুছিয়ে নিয়েছেন। এবার তারা বাড়িতে ফিরবেন। বাড়ি বলতে যা কিছু অবশিষ্ট আছে। ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননের 10 লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 3,500-এর বেশি মানুষ হয়েছেন নিহত। হাজারো মানুষ আহত, কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তবে ইসরায়েলের কেউ কেউ মনে করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আরেকটু বেশি ক্ষতি করার সুযোগ হারিয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উত্তরের পৌরসভাগুলোতে প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় 60,000 বেসামরিক নাগরিককে আরও দক্ষিণে সরিয়ে নেওয়ার কারণে সেগুলো এখন ভুতুরে শহরে পরিণত হয়েছে। ইসরায়েলের ইনেত ওয়েবসাইটের খবরে বলা হয়, বৈঠকে সবাই ক্ষুব্ধ ছিল, চিৎকার চেঁচামেচি হয়েছে। কয়েকজন কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেন, ইসরায়েল লেবাননে তার শত্রুর উপর থেকে চাপ তুলে নিচ্ছে ও বেসামরিক লোকদের ঘরে ফেরার কোনো পরিকল্পনা দিচ্ছে না। একটি পত্রিকার কলামে কিরিয়াত শামুনার মেয়র বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে তার সন্দেহ রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বাফার জোন তৈরির দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের টেলিভিশন স্টেশন চ্যানেল 12 নিউজ একটি জরিপ পরিচালনা করেছে। যুদ্ধবিরতির পক্ষে ও বিপক্ষে অবস্থান করা লোকজন জরিপে অংশ নিয়েছে। অর্ধেক অংশগ্রহণকারী বিশ্বাস করেন হিজবুল্লাহ এখনও পরাজিত হয়নি। 30% বলেছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়বে। এএপির খবরে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে লেবানন থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল, যদিও 60 দিনের মধ্যে তাদের অবশ্যই সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে এমন শর্ত রয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হয়ে যাবে বলে মনে হচ্ছিল। এখন যে চুক্তি কার্যকর হয়েছে অনেকটা তেমনই একটা চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে বলে ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনৈতিকরা। নিরাপত্তা পরিষদের রেভলিউশন
1701-এর প্রবিধান মেনে ওই যুদ্ধবিরতি চুক্তির খসড়া তৈরি করা হয়। যুদ্ধের সব পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঞ্চে গিয়ে জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি ইসরায়েলের অভিযানে কোনো ধরনের বিরতি মেনে নিতে অস্বীকৃতি জানান। নিউ ইয়র্কে হোটেলেই বসেই নেতানিয়াহু হিজবুল্লাহ, সে সময়ের প্রধান হাসান নাসরুল্লাহ ও তার শীর্ষ স্থানীয় সহযোগীদের হত্যা করার নির্দেশ দেন। নেতানিয়াহু সরকারি আলোকচিত্র ওই মুহূর্তে ছবি তুলেছিলেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এসব ছবি প্রকাশ করা হয়। এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলার হুমকি পুতিনের। ইউক্রেনের দিনিপ্র শহরে সাম্প্রতিকতম হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ারেসনিক ব্যবহার করেছিল রাশিয়া। ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযোগ্য দেখে নতুন করে রুশ আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। বিষয়টি আবারও মনে করিয়ে দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, এই ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবার কিয়েভের হৃৎপিণ্ড অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা চালানো হবে। কাজাখস্তানের এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে সতর্ক করে এই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নোভোস্তির। পুতিন বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে মস্কো তা নিষ্পত্তিতে ধ্বংসের সমস্ত উপায় ব্যবহার করবে। তিনি আরো বলেন, আমরা সেই সুযোগ দেব না। সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ন্যূনতম ছিল। কিন্তু তিনি যোগ করেন, ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে রাতভর মস্কো যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তা ছিল রাশিয়ার বিরুদ্ধে মার্কিন এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সাথে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানান পুতিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিভিন্ন নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হালুশচেঙ্কো লিখেছেন, ইউক্রেন জুড়ে ও জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জেলেনস্কি প্রশাসন বলেছে, সম্প্রতি দিনগুলোতে ইউক্রেনে 1500টিরও মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির যত অঞ্চল আছে তার অর্ধেক জুড়ে আঘাত এনেছে এগুলো। এদিকে কিয়েভের আশঙ্কা, নতুন করে ইউক্রেনের রিভনে, ভিনিছিয়া এবং অন্যান্য শহরে রকেট হামলা চালাতে পারে রাশিয়া। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি কিয়েভ, তবে এসব আশঙ্কার মধ্যে পুতিনের হুমকিকে সহজভাবে নিতে পারছে না ইউক্রেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রাশিয়া আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাবে।